আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পোলো শার্টের কনজাম্পশন ক্যালকুলেশন করতে পারি। পোলো শার্টটা মূলত নিটেড বেসড হয়ে থাকে, নিটেড কনস্ট্রাক্টেড বেসড হয়ে থাকে এবং আমাদের এই পোলো শার্টের কনজাম্পশন ক্যালকুলেশন করার জন্য নিটেডের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটি আমাদের ফলো করতে হবে। সেক্ষেত্রে আমাদের মেজারমেন্টটা সেন্টিমিটার এবং ইঞ্চ দুটো ওয়েতে থাকতে পারে। আমরা এইখানে শুধুমাত্র সেন্টিমিটারের ফর্মুলা দিয়ে বা মেজারমেন্ট দিয়ে আমরা করব। যদি কারো ইঞ্চে করা দরকার হয়ে থাকে তারা আমার কমেন্ট বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আমরা পোলো শার্টের ইঞ্চে কীভাবে মেজার করতে হয় সেটার একটা ভিডিও দেখে নিতে পারবো। বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে পোলো শার্টের ব্যবহার খুবই ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এবং পোলো শার্টটা সাধারণত আমরা জানি যে নিটেড হয়ে থাকে এবং এটা আমরা জার্সি দিয়েও করতে পারি, এর পাশাপাশি রিব, ইন্টারলক এরকম টাইপসের ফ্যাব্রিক দ্বারাও করতে পারি। এর পাশাপাশি আমরা পোলো শার্টটাকে সলিড ডায়েট ফ্যাব্রিক দ্বারাও করতে পারি অথবা ইয়ান ডায়েট ফ্যাব্রিক দ্বারাও করতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে বাইরের রিকোয়ারমেন্টস আমাদেরকে ফলো করতে হয়। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমার এই বডি পার্টে কোন টাইপসের ফ্যাব্রিক আমার ইউজ করতে হবে এবং আমার কলার বা কাফ বা পকেটে আমরা কোন টাইপসের ফ্যাব্রিক ইউজ করব। যদি সবগুলো ফ্যাব্রিকের টাইপস সেম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু কনজাম্পশনটা একটু সহজ হয়। আর যদি ভিন্ন ভিন্ন আর হয়, যেমন মনে করি যে বডি ফ্যাব্রিক জার্সি ফ্যাব্রিকের আর কলার বা কাফ যেটা আছে সেটা আমার রিব ফ্যাব্রিকের, সেক্ষেত্রে কিন্তু আমাকে ভিন্ন ওয়েতে কিছুটা কনজাম্পশন করতে হবে। তবে যেহেতু এটা নিটেড কনস্ট্রাকশন বেসড, সেক্ষেত্রে আমরা নিটেডের যে ফর্মুলাটা আছে সেটাই ফলো করে থাকি। ওকে, এখান থেকে আপনাকে আরও কিছু জানতে হবে যে আমার এই টি শার্টে বা পোলো শার্টে কী কী পার্টস রয়েছে, সেই পার্টসগুলোর নাম আপনাদেরকে জানতে হবে। সো পরবর্তী স্লাইড থেকে বা ফিগার থেকে আমরা বের করতে পেরেছি যে একটা পোলো শার্টের বডি পার্টসে বডি এবং স্লিপ, দেন কলার, কাফ, পকেট এবং হাফ মুন, এই পার্টসগুলো রয়েছে। হাফ মুন জিনিসটা হলো আমরা এখানে ফিগার দেখতে পাচ্ছি যে কলার নিচে একটা অংশ দেখা যাচ্ছে বোল্ড আকারের, ঠিক আছে, হাফ মুন আকারে। এটা হলো এক্সট্রাক্টের ফ্যাব্রিক পিসের যে ফ্যাব্রিক পিসটা ফ্যাব্রিকের ইনার সাইড থেকে আমার ওই পজিশনে অ্যাটাচ করা হয়ে থাকে। এটা সাধারণত ওই জায়গার স্ট্রেংথ অথবা একটা কমফোর্টেবিলিটির জন্য আমার অ্যাটাচ করা হয়ে থাকে। এটা বাইরের রিকোয়ারমেন্টস অনুসারে হয়ে থাকে। পকেটের ক্ষেত্রেও সেম, পকেটটাও আমরা অ্যাটাচ করতে হবে যদি বাইরে আমার রিকোয়ারমেন্টসে দেয়, আর যদি রিকোয়ারমেন্টসে না দেয় তাহলে আমার পকেট অ্যাটাচ করার কোনো দরকার নেই। এখানে আমরা একটা মেজারমেন্ট চার্ট দিয়েছি, সে চার্ট অনুসারে আপনাদেরকে এটাও দেওয়া হয়েছে যে কোন পার্টসে কতটুকু অ্যালাউন্স আমাদেরকে নিতে হবে এবং সেটা অ্যাকচুয়াল লেন্থের সাথে অ্যালাউন্সটা যোগ করে আমরা অ্যাকুরেট মেজারমেন্ট টলারেন্স এই মানটা আমরা এখানে দিয়েছি। এখানে কয়েকটা পার্টসের নাম কিন্তু আলাদা আলাদা উল্লেখ করা হয়েছে। তার মানে হলো যে এই পার্টসগুলো প্রত্যেকটারই কিন্তু আমার ভ্যালু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বের করতে হবে, ঠিক আছে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে এইচ&এম forwards the knitted polo shirt item ordered 10,000 pieces to you with following specification। যে স্পেসিফিকেশন চার্টটা আমরা আগে স্লাইডে দেখে এসেছি। এর পাশাপাশি এখানে বলা আছে যে এটা 100% কটন সিঙ্গেল জার্সি হবে এবং বডি পার্টসটা হবে সিঙ্গেল জার্সি, হাফ মুন এবং পকেট এটাও সিঙ্গেল জার্সি হবে এবং এর জিএসএম হবে 160। অন্যদিকে রিব ফ্যাব্রিক আমরা ইউজ করব কলার এবং কাফের জন্য। সো এখানে আমার এই কলার এবং কাফের যে রিব ফ্যাব্রিক তার জিএসএম হবে 230। ওকে, সো এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের দুই ধরনের ফ্যাব্রিক আমার এখানে লাগতেছে। সো দুই ধরনের ফ্যাব্রিক লাগার জন্য আমাকে ফ্যাব্রিকের কনজাম্পশনটা কিন্তু দুইটা ওয়েতেই করতে হবে। একটা ওয়ে যেটা হবে আমার জার্সি ফ্যাব্রিকের জন্য, সিঙ্গেল জার্সির জন্য, আরেকটা হবে রিব জার্সির জন্য বা রিব ফ্যাব্রিকের জন্য। যেহেতু আমাদের মানগুলো সেন্টিমিটার দিয়ে আছে, সো আমাদের কমন ফর্মুলা আমরা ইউজ করব। কমন ফর্মুলাতে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলে আমার মেইন বডি ফ্যাব্রিক এবং বডির স্লিপ লেন্থের আমার এই কনজাম্পশনটা বের হবে। এর পাশাপাশি আমাকে
কাফ এবং কলারের জন্য এবং হাফ মুনের জন্য, এর পাশাপাশি আমাকে পকেটের জন্য আমার আলাদাভাবে কনজাম্পশন বের করতে হবে। দেন সবগুলো মান একসাথে সাবমিশন করতে হবে। সাবমিশন করার পরে আমার যে ভ্যালুটা বের হবে সেটাই হবে আমার পোলো শার্টের কনজাম্পশন। তো শুরুতে আমরা বডি এবং স্লিভের মানে হলো বডি পার্টসের কনজাম্পশন বের করতেছি। সো কমন ফর্মুলাটা এখানে দেওয়া আছে, কমন ফর্মুলাটা এরকমই থাকবে। এর পাশাপাশি আমরা ভ্যালুগুলো পুট করে দিলাম। ভ্যালুগুলো পুট করার পরে আমার একটা মান বের হইলো, এটা হলো 2.3332 কেজি পার ডজন। এর সাথে আমার 10% ওয়েস্টেজ যোগ করে দিয়েছে 2.5665 কেজি পার ডজন। সো আমার 12 পিস গার্মেন্টস তৈরি করার জন্য বডির অংশের জন্য 2.565 কেজি ফ্যাব্রিক দরকার। এক্ষেত্রে আমরা অলরেডি ডিসকাস করেছি যে ফর্মুলা যে 2 দেওয়া আছে সেটা হলো বডি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের দুইটা পার্টের জন্য 2 গুণ করা হয়, এবং 12টা ডজন হিসেবে যেহেতু আমরা কনজাম্পশন ক্যালকুলেশন করি, এই কারণে 12 দিয়ে আমরা বডির ডজন ফ্যাব্রিকের ডজন কনজাম্পশন করে থাকি। এখন আমরা কলারের কনজাম্পশন ক্যালকুলেশন করব। সো কলারের কনজাম্পশন ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা আমরা এখানে দিয়েছি, কলার লেন্থ প্লাস অ্যালাউন্স ইন্টু কলার উইথ প্লাস অ্যালাউন্স ইন্টু 12 ইন্টু জিএসএম। যেহেতু আমার কলারের একটা মাত্র পার্টস, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু 2 দ্বারা গুণ করার প্রয়োজন হয়নি। সো আমরা টোটাল ভ্যালুগুলোকে 10⁻⁷ দ্বারা ভাগ করেছি, এবং ভাগ করার পরে ওয়েস্টেজটাকে আমরা যোগ করলে আমার কলারের কনজাম্পশন বের হয়ে যাবে। চলুন এখন ভ্যালুগুলো এখানে পুট করে দিচ্ছি। ভ্যালুগুলো বসানোর পরে আমার কনজাম্পশন বের হয়েছে 0.133584 কেজি পার ডজন। সো আমার 12 পিস কলা তৈরি করতে 1.133584 কেজি ফ্যাব্রিক লাগবে। সো কাফের ক্ষেত্রে আমাদের কলারের সেম ফর্মুলাটা আমরা ইউজ করব। কাফের লেন্থ এবং উইডটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর এখানে 2 গুণ হয়েছে কারণ আমার কাফে কিন্তু 2টা কাফ থাকে। সো 2টা স্লিপে 2টা কাফ থাকার কারণে 2টা পার্টস হয়ে গিয়েছে। সো 2টা পার্টসকে আমরা 2 দ্বারা গুণ করলে আমার 2টা কাফের কনজাম্পশন বের হবে, এবং বাকি যে ভ্যালুগুলো আছে ঠিক সেম ওয়েতে আমরা বসিয়ে দেবো, মান আমরা সেম ওয়েতে পেয়ে যাব। সো আমরা ভ্যালুগুলো বসানোর পরে আমরা দেখতে পেলাম যে আমাদের টোটাল কাফের কনজাম্পশন হলো 0.0792 কেজি পার ডজন। সো 12 পিস কাফ তৈরি করতে আমার 100 গ্রামেরও কম ফ্যাব্রিক আমার লাগবে। এখন আমরা পকেটে কনজাম্পশন বের করব। আমরা আগে বলেছি যে পকেটটা বাইরের রিকোয়ারমেন্টস অনুসারে নেওয়া হয়ে থাকে। পকেটের লেন্থ এবং উইথ আমরা অ্যালাউন্স সহকারে গুণ করব, দেন 12 এবং জিএসএম দ্বারা গুণ করব এবং 10⁻⁷ দ্বারা ভাগ করব। সো আমরা ভ্যালুগুলো বসানোর পরে আমাদের একটা মান বের হলো 0.033 কেজি পার ডজন। তার মানে হলো 12 পিস পকেট তৈরি করতে আমার 0.033 কেজি ফ্যাব্রিক দরকার হবে। এখন আমরা হাফ মুনের কনজাম্পশন বের করব। হাফ মুনের কনজাম্পশন বের করার জন্য আমার ফর্মুলাটা সেমই থাকবে। হাফ মুনের লেন্থ এবং উইথ আমাকে জানতে হবে, এবং হাফ মুন যেহেতু 1 পিস সেহেতু এখানে আমার 2 দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নাই। সো আমরা এখন ভ্যালুগুলো বসিয়ে দেবো মেজারমেন্ট চার্ট থেকে, এবং আমরা হাফ মুনের কনজাম্পশন পেয়ে গেছি 0.044 কেজি পার ডজন। সো 12 পিস হাফ মুন তৈরি করতে আমার 0.044 কেজি ফ্যাব্রিক দরকার। সো আমাদের টোটাল কনজাম্পশন এখন আমরা বের করব, যেহেতু আমাদের ইন্ডিভিজুয়ালি কনজাম্পশন বের করা শেষ। সো আমরা প্রথমে সিঙ্গেল জার্সি টোটাল ফ্যাব্রিকের পরিমাণটা বের করব। আমাদের একটা টি শার্ট তৈরি করতে সিঙ্গেল জার্সি আমরা ব্যবহার করেছি বডি ফ্যাব্রিকের ক্ষেত্রে, দেন পকেট এবং হাফ মুন তৈরি করার ক্ষেত্রে। সো 10টার মানগুলো আমরা পাশাপাশি সাবমিশন করেছি এবং পেয়েছি 2.6435 কেজি পার ডজন। তার মানে হলো যে যদি আমরা 10,000 পিসেস সিঙ্গেল এই পোলো শার্ট তৈরি করতে চাই, তাহলে আমার সেখানে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক লাগবে 2202.91 কেজি। তার মানে আমার প্রায় 2210 কেজি মতো ফ্যাব্রিক লাগবে শুধুমাত্র সিঙ্গেল জার্সি।
যেহেতু আমাদের রিপ ফ্যাব্রিক দিয়ে আমরা কলার এবং কাফ তৈরি করেছি, সুতরাং কলার এবং কাফের ইন্ডিভিজুয়াল যে কনজাম্পশন আমরা মেজার করছি তার পরিমাণটা আমরা এখানে সাবমিশন করলাম। করার পরে আমরা পেলাম 0.213 কেজি ফ্যাব্রিক পার ডজন। তার মানে হলো 10,000 পিসের পলো শার্ট তৈরি করার জন্য আমার রিপ ফ্যাব্রিকের দরকার হবে 177.50 কেজি। ওকে, সো টোটাল সিঙ্গেল এসি ফ্যাব্রিক রিকোয়ার্ড 2202.91 কেজি এবং রিপ ফ্যাব্রিক রিকোয়ার্ড 177.50 কেজি। এটাই হলো আমার পলো শার্টের কনজাম্পশন। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। এর পাশাপাশি আপনার ফ্রেন্ডদেরকে এটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।